এই কথাটা বললেন, ইউ উইল গেট সলিউশন অফ অল ইউর প্রবলেমস, জাস্ট রিড দ্য পেজ নাম্বার 29। তখনকার পেজ 29 ছিল বোধহয়, আমি ঠিক জানি না, পেজ নাম্বার মনে নেই, অফ 10 पे कोली बदल। যেই লেকচারটা শেষ হলো, আরে বাবা, প্রবলেম তো সকালেই থাকে, আমারও তো অনেক প্রবলেম ছিল, তো খুব ভালো, প্রবলেম সব সলভ হয়ে যাবে। তো গেলাম, 10 पे कोली बदल আমার কাছে ছিল, গেলে 10 पे कोली बदल খুললাম, উনি যে পেজ নম্বর বলেছে সে পেজ নম্বর খুললাম, ওই পেজে লেখা আছে the powerhouse, don't miss any opportunity of coming here। আমি ভাবলাম এটা একটা ভালো, একটা গোল্ডেন অপরচুনিটি, এর জন্য বেলু মঠে যাওয়া হবে, ওই লোভে এখানে চলে এলাম। এখনই আমরা পাঠ শুনলাম পূজ্য কৈলাসানন্দজি মহারাজের জীবন, অদ্ভুত জীবন। সব থেকে বড় দুটো জিনিস ওনার সম্বন্ধে, উনি জাপক ছিলেন, খুব জপ করতেন। উনি তো বড় হিস্ট্রি প্রফেসর ছিলেন, মনে করলে তো উনি লেখাপড়া নিয়ে থাকতে পারতেন, আরও কত কী করতে পারতেন, কিন্তু এক সিম্পল সাধু হিসাবে উনি জপ ধ্যান নিয়েই থাকলেন। অথচ উনি ম্যাড্রাসে ছিলেন, দিল্লিতে ছিলেন, তখন ওই সেন্টারে কত ডেভেলপমেন্ট হয়েছে, অনেক অ্যাক্টিভিটি হয়েছে, কিন্তু তিনি নিজের ওই রুটিনটা বাজে নিজের মেনটেন করে রেখেছেন। অদ্ভুত গুরু, অদ্ভুত শিষ্য। অদ্ভুত গুরু হইলেন মহাপুরুষ মহারাজ, ওনাকে খুব ভালোবাসতেন। আবার এইদিকে পূজ্য কৈলাসানন্দজি মহারাজ, গুরু ভক্তি কাকে বলে দেখলে বোঝা যায়। এত গুরু ভক্তি আমি নিজে ওনার কাছে অনেকবার শুনেছি, ইন এভরি পোর অফ মাই বডি ইজ মহাপুরুষ মহারাজ। কতবার যে দিনে মহাপুরুষ মহারাজের ছবিকে প্রণাম করবেন, কতবার, আর যখনই কোনো কথা বলবেন মহাপুরুষ মহারাজ বলতেন, সেখান থেকে স্টার্ট হবে, মহাপুরুষ মহারাজের নাম সবসময় হবে। অদ্ভুত ওনার গুরু ভক্তি ছিল। এইদিকে গুরুর যে ভালোবাসা শিষ্যের দিকে, সেটাও দেখবার মতো। উনি একটু বেশি বয়সে জয়েন করেছেন 1929-এ। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর 7 বছর ছিলেন। আমি যখন বাংলাদেশ যাই তখন ওখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তো আমি ওখানে খোঁজাখুঁজি করলাম, হিস্ট্রি ডিপার্টমেন্টে লেখা আছে ওনার যে পূর্বাশ্রমের নাম দিয়ে 7 বছর উনি হিস্ট্রিতে প্রফেসর ছিলেন। তখনকার দিনে হিস্ট্রি এত প্রফেসর, ও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা বড় দামি কথা। বোঝা যায় কেমন করে। মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতের লেখক, তিনি ভক্তদের বলছেন, আরে মহাপুরুষ মহারাজের কীর্তি দেখছো, একজন হিস্ট্রি প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, তাকে সাধু করে দিলেন, মানে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট অন দ্য পার্ট অফ মহাপুরুষ মহারাজ, সেটা মাস্টার মহাশয় বলছেন। তো মহাপুরুষ মহারাজ ওনাকে এলাউ করেছেন। 1929-এ উনি বেলু মঠে জয়েন করেছেন, আর ওনার কাছেই রয়েছেন। এখন খোকা মহারাজ ওনাকে খুব ভালোবাসতেন, তিনি প্রতিদিন যাচ্ছেন মহাপুরুষ মহারাজ, একে কবে সন্ন্যাস দেবেন? আরে এই তো সবে মাত্র এসছে, হবে হবে হবে, না না, ওকে তাড়াতাড়ি সন্ন্যাস দিতে হবে, খোকা মহারাজ বলছেন। যে তারপরে শেষে মহাপুরুষ বলছে, ঠিক আছে, ওটা হয়ে যাবে, এই বছরই হয়ে যাবে, কালী পূজার দিনে। মানে কালী পূজার 1930 কালী পূজা 21 অক্টোবরে ছিল। বুঝতে পারছেন, এক বছরও কমপ্লিট হয়নি। আর আপনারা জানেন আমাদের নিয়ম আছে অন্তত 9 বছর, এখন যা নিয়ম আছে 9 বছর মিনিমাম হতে হলে জয়েন করার পরে তারপরে সন্ন্যাস দীক্ষা হবে। প্রি প্রবেশনার 1 বছর, 4 বছর প্রবেশনার, তারপরে 4 বছর আরও ব্রহ্মচর্য, তারপরে 9 বছর পরে সন্ন্যাস হয়। তখনকার দিনে এত স্ট্রিক্ট নাও হলে 4-5 বছর তো মিনিমাম লাগতো। তো এইটা যখন হয়েছে, নিশ্চিত হয়ে গেছে কালী পূজার দিনে উনি সন্ন্যাস দীক্ষা দেবেন, চারিদিকে রাও উঠে গেছে বেলু মঠে। আরে আরে রে, মহাপুরুষ মহারাজ নিয়ম ভাঙছেন, ও তো এখন 1 বছর হয়েছে আর ওকে সন্ন্যাস দীক্ষা দিচ্ছেন।
তো এইসব চারিদিকে যখন উঠছে, কৈলাসানজি মহারাজ জানতে পেরেছেন। তো ওনার গুরু সম্বন্ধে, গুরুর প্রতি ওনার এত আছে, ভক্তি আছে, উনি চলে গেলেন মহাপুরুষ মহারাজের কাছে, সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, মহারাজ আপনি তো আমাকে খুব ভালোবাসেন, তো আপনি আমাকে সন্ন্যাস দেবেন বলেছেন, কিন্তু আমি শুনতে পাই অনেকে বলছে মহাপুরুষ মহারাজ নিয়ম ভঙ্গ করছেন, আমার ওইসব শুনতে ভালো লাগে না। তো আমি তো আপনার কাছেই রয়েছি, উনি তো ইস্ট বেঙ্গলের বাংলা বলতেন, আমি তো আপনার কাছে রয়েছি, পরে না হয় সন্ন্যাস দেবেন, কিন্তু আমি এ কথা শুনতে পারি না कि আমার গুরু এরকম করে নিয়ম ভাঙছেন। মহাপুরুষ মহারাজ খুব সিরিয়াস হয়ে গেলেন, সিরিয়াস হয়ে জোরে বললেন, যে নিয়ম করতে পারে সে ভাঙতেও পারে, আমি তোকে সন্ন্যাস দেব, নিবি কিনা বল। মহাপুরুষ কৈলাসানজি মহারাজ ভয় পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ নেবো নেবো নেবো। আর সত্যি সত্যি কালী পূজার দিনে সন্ন্যাস হলো। তার আগের দিনে মহাপুরুষ মহারাজ কৈলাসানজিকে জিজ্ঞেস করছেন, ও তোর তো কালকে সন্ন্যাস হবে না, তো কি নাম দেব? ওকে জিজ্ঞেস করছেন কি নাম দেব? আচ্ছা নাম में क्या है, যা তেরা নাম কৈলাসানন্দ। সন্ন্যাস হবে সেকেন্ড ডে, হয়নি তার আগে নাম দিয়ে দিয়েছেন, এত ভালোবাসছেন। এইসব গুরু আর শিষ্যের যে সম্বন্ধ ছিল, অদ্ভুত সম্বন্ধ ছিল। দুইজন সরল, কৈলাসানজি খুবই সরল, মহাপুরুষ মহারাজ খুব সরল। কত সরল, কৈলাসানজি মহারাজ কাছে শুনেছি 1926 কনভেনশন হয়েছিল বেলু মঠে, দেশ বিদেশ থেকে অনেক সাধুরা এসছেন, ভক্তরা এসছেন। তো প্রেসিডেন্সিয়াল স্পিচ হবে, তো মহাপুরুষ মহারাজ নিচে বসে আছেন, প্রেসিডেন্ট স্পিচ পড়া হচ্ছে, প্রেসিডেন্ট স্পিচ পড়া হচ্ছে, তার মধ্যে একটা ভালো কথা এসছে, আর মহাপুরুষ মহারাজ তালি দিচ্ছে, খুব ভালো খুব ভালো। তারপরে সাধুরা বলছে, মহারাজ এটা আপনার স্পিচ, আপনার স্পিচ, আপনি তো তালি দিচ্ছেন। তো মহাপুরুষ মহারাজ বলছেন, আমি কি জানি বাপু, দীনেশ লিখেছে, বসন্ত পড়ছে, আমি তালি দিচ্ছি। দীনেশ মানে স্বামী নিখিলানন্দজি, উনি লিখেছেন প্রেসিডেন্ট স্পিচ। আচ্ছা সবাই সামনে বলে দিচ্ছেন কি আমি প্রেসিডেন্ট স্পিচ আমি লিখিনি, লিখেছে দিনের, পড়ছে বসন্ত পরমানন্দজি, আমি তালি দিচ্ছি। এত সরল। আর এই কৈলাসানন্দ মানে খুব সরল। আমাদের স্টেট ডিপার্টমেন্টে ছিলেন সত্যরূপানন্দজি মহারাজ, তার কাছে শুনেছি, তবে উনি যেমন বলতেন ওটা তো বলতে পারবো না। তো তখন মিশন অফিস ছিল, হেডকোয়ার্টারে অফিস ছিল, পুরো আমাদের যে মন্দিরের সামনে যে পুরনো বিল্ডিং আছে সেখানে হেডকোয়ার্টার অফিস ছিল, আর উপরে মিটিং হতো, সব জেনারেল সেক্রেটারি মহারাজ উপর থাকতেন, সেখানে একটা কনফারেন্স মিটিং হতো। তো এইটা মিটিংয়ের পরে সত্যরূপানন্দজি গিয়েছেন, যাচ্ছেন উপরে, কেন রিজলিউশন রেখেছেন কোনো বাড়ি টাড়ি বিক্রি হবে, সেটা রিজলিউশন নেওয়ার জন্য যাচ্ছেন। আর সিঁড়ি থেকে নামছেন কৈলাসানন্দজি, উনি তখন ভাইস প্রেসিডেন্ট, উনি আসছেন, মাঝখানে দেখা হয়ে গেছে। তো কৈলাসানন্দজি বলছে, কি হে তোমার সব সময় কোনো না কোনো রিজলিউশন থাকে, এই বাড়ি বিক্রি করো, এই বাড়ি বিক্রি করবো, সব প্রত্যেক মিটিংয়ে তোমাদের এই রিজলিউশন থাকে। তো মহারাজ হাত জোড়ে বলছে, হ্যাঁ মহারাজ, আমরা ওই সব বাড়িগুলো বিক্রি করে এই কাজটা শেষ করতে চাইছি, ওই জন্য আমরা এই রিজলিউশন করছি। কৈলাসানন্দজি মহারাজ ওনাকে নমস্কার করলেন, আর মহারাজ তো ভয় পেয়ে গেলেন, একেবারে আবার প্রণাম করলেন, মহারাজ আপনারা নেবেন না, আপনি ভাইস প্রেসিডেন্ট হয়ে আমাকে আপনি নমস্কার করছেন। না, আমি শুনিয়াছিলাম কাজ করতে করতে মানুষ শেষ হইয়া যায়, আবার তুমি নাকি বলছো কাজ শেষ হয়ে যাবে? কাজ শেষ হয় না, কাজ করতে করতে মানুষ শেষ হইয়া যায়। এইরকম উনি এত সরল ছিলেন, আশা বলে দিতেন, তখনই বলে দিলেন। তো এইরকম কৈলাসানন্দজি মহারাজের সরলতা, এইরকম এক অদ্ভুত গুরু, অদ্ভুত শিষ্য। তো আমার খুব একটা বড় সুযোগ হলো, ঠাকুরের কৃপায় ওনার সেবা করার সুযোগ হয়েছিল। প্রথম দর্শন হলো 19 ডিসেম্বর 1970 মেড্রাসে, তখন চেন্নাইকে মেড্রাস বলা হতো। তো
আমি তখন একটা বলতে পারেন একটা এমপ্লয়মেন্ট মতো ছিল না, ট্রেনিং ছিল, স্পেশাল ট্রেনিং ছিল, পোস্ট গ্রাজুয়েশন কোর্স ছিল আফটার ইঞ্জিনিয়ারিং। তো ওর কোর্সটা ফার্স্ট ইয়ার ছিল মেড্রাসে। তো আমি ভেবেছিলাম, আমি চাইতাম আমি আশ্রমে থাকবো, আশ্রমে থাকলে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি এসব সুবিধা হবে। তখন এর আগে আমি রায়পুরে ছিলাম, তো সেখানে তো আমি নিয়মিত রেগুলারলি যেতাম। তো ওখানকার স্বামীজির লেটার, চিঠি আমি নিয়ে নিলাম কৈলাসানজি মহারাজের নামে, কে যেন আমাকে মঠে থাকতে দেয়, মেড্রাস মঠে। 1 বছরের ট্রেনিং ছিল, 1 বছর থাকতে দেয়, এইরকম একটা অনুরোধের চিঠিটা আমি নিয়ে গেছি। নিয়ে গিয়ে ডাইরেক্টলি রেলওয়ে স্টেশন থেকে আমি চলে গেছি মেড্রাস মঠে। গিয়ে ওখানে সবাই জিজ্ঞেস করছি, আমি প্রেসিডেন্ট কৈলাসানজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করতে যাই। বলে ও সামনেই রয়েছে। তখন উনি নিচেই রয়েছেন। তো এখন পুরানো মন্দির ছিল, নূতন মন্দির হয়নি। তো পুরানো মন্দির সামনে নেক্সট ডে মায়ের তিথি পূজা ছিল বলে ওই সব দেখছিলেন, ডেকোরেশন সব দেখছিলেন। সন্ধ্যাবেলা হয়েছে, এখন আরতি স্টার্ট করার টাইম আছে, আরতির আগের কথা। তো আমি ওনাকে প্রণাম করলাম, বলে আমি এরকম করে রায়পুর থেকে এসেছি, আর মেড্রাসে আমাকে 1 বছর থাকতে হবে, তো আমার ইচ্ছা আমি মঠে থাকবো, চিঠি নিয়ে এসেছি। উনি চিঠি পড়লেন, আর আমি তো ওনার সম্বন্ধে সব শুনেছিলাম অন্য সাধুদের কাছে, কি উনি খুবই জাপক আছেন, খুবই বড়, খুবই এই আধ্যাত্মিক খুব এগিয়ে গেছেন, ওনার ষটচক্র ভেদন হয়ে গেছে, কুণ্ডলী জাগৃত হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানী, এরকম অনেক রকম শুনেছিলাম। তো ওনাকে আমি এত মানে ভিতরে ভিতরে করছি, সম্মান করছি, এত আদর করছি। ওই কৈলাসানজি মহারাজ আমাকে জোরে বকলেন, হ্যাঁ, হাউ ক্যান ইউ ইমেজিন অফ স্টেইং ইন এ মনাস্ট্রি, হাউ, you know I did not allow even the chief minister to stay, you are not a monk, how can you stay? আমি তো ঘাবড়ে গেলাম একেবারে। এইরকম শুনে আর কোনো সাধুর কাছে এরকম বকুনি পাইনি। ওখানে আমাদের বাকি সাধুরা সঙ্গে রায়পুরে যে ছিলাম তো খুব ফ্রেন্ডলি ছিলাম। তো আমি তো ঘাবড়ে গেলাম, হাউ ক্যান ইউ স্টে, হাউ ক্যান ইউ থিঙ্ক অফ স্টেইং ইন আ মনাস্ট্রি। এর পাশেই ম্যানেজার মহারাজ ছিলেন। ম্যানেজার মহারাজ, সো নাও ইউ হার্ড, নাও গেট আউট। এবার গেট আউট বলে দিলেন, গেট আউট। যে কোনোভাবে একটু সাহস করে বললাম, মহারাজ actually I want to stay in the monastery because I want to attend Mangal Aarti, evening Aarti. I used to do that, the ashrama there. So if you kindly allow me for a few days to stay in guest house, then I will try to find out an accommodation nearby so that I can attend Mangal Aarti, evening Aarti. Okay, you can stay for some days in guest house. বাসলাম, তো গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয়ে গেল। এখন দেখছি আমি গেস্ট হাউসে থাকছি, এখানে আশ্রমে আসছি, মঙ্গল আরতি আসছি, সন্ধ্যা আরতি আসছি, সব হচ্ছে। আর এদিকে আমার অফিসের যে কাজ, ওখানে ট্রেনিং প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে। তো সারাদিন ওখানে থাকছি, সকালে সন্ধ্যাবেলা তো আশ্রমে থাকছি। তো আমি দেখলাম তখন এমন হয়েছিল, অনেক ব্রহ্মচারী কেউ ছিল না, একজনই ব্রহ্মচারী ছিল, সব ব্রহ্মচারী তখন কেউ নাই। একটা কোইন্সিডেন্স বলতে পারেন। তো চারিদিকে কাজ করার লোক নেই। ওখানে ট্রেডিশন আছে যে চাকরকে দিয়ে কাজ করাবে না, সাধুরাই নিজে কাজ করবে, ব্রহ্মচারীরা কাজ করবে। তো কাজ করা নেই, সব নোংরা টোংরা পড়েছিল। তো আমি নিজে থেকেই সব পরিষ্কার করলাম, ক্যাম্পাসটা পরিষ্কার করলাম। তারপর দেখলাম কি ঠাকুরকে শশী মহারাজ, পূজ্য শশী মহারাজ ট্রেডিশন করেছেন কি ঠাকুরকে নাড়ু দেওয়া হবে, নারকেল নাড়ু করবার কোনো নারকেল নাড়ু যে করবে তার তৈরি করার লোক নেই। তো আমি ওটা অ্যাসিস্ট করলাম, নাড়ু করবার জন্য তো অ্যাসিস্ট করলাম। তারপর দেখলাম সবাই খেতে বসেছে, সিনিয়র স্বামীজিরা, কিন্তু পরিবেশন করা মাত্র ভণ্ডারী মহারাজ আছেন, আর কেউ নাই, ওরা সব বসে আছে। তো আমি ভণ্ডারী মহারাজকে বললাম, মহারাজ ক্যান আই হেল্প ইউ মহারাজ, ক্যান আই সার্ভ? ইয়েস ব্রাদার। উনি খুব খুশি হলেন, ইয়েস ব্রাদার, প্লিজ সার্ভ। তো সার্ভিং করতে আরম্ভ করলাম। আমি এখন সাধুদের খাওয়াচ্ছি, আমি গেস্ট নেই, এখন আমি সাধুদের খাওয়াচ্ছি। এইদিকে এসব বাকি সব কাজ করছি। তারপরে যে মিউজিক ভজন করবে উনি বলে, ভাই প্লিজ ব্রাদার, প্লিজ সিট নিয়ার মি।
উনি চাইছেন আমি ওনার কাছে বসবো, আর সব সাধুদের প্রিয় হয়ে গেলাম। তো 2-3 দিন হলো, এরপর চলছে সব সব আমি কাজ করছি। তারপরে একদিন কৈলাসেন মা আমাকে ডাকলেন, ডেকে পাঠালে। আমি তো গেস্ট হাউস দূর ছিল ডিসপেন্সারি কাজ হতো। সে ডু ইউ নো ভেসেল ক্লিনিং, ইউ সি উই আর ইন ডিফিকাল্টি, ওনলি ওয়ান ব্রহ্মচারী ওয়াজ দেয়ার, হি ইজ অলসো গন টুডে। এক ব্রহ্মচারী ও চলে গেছে এখন। there is nobody to assist our Swamiji who is cleaning vessel. Yes Maharaj, I used to do cleaning vessel cleaning. বলে then you please help that Swamiji. তো আমি খুশি হলাম যে যে মন্দিরে পূজ্য শশী মহারাজ সেবা করেছেন, পুজো করেছেন, সেখানকার পুজোর বাসনটা মাজবো। তো আমি খুব খুশি হয়ে এইসব কাজ করছি। তারপরে 1-2 বার জিজ্ঞেস করেছেন কৈলাস, কুড ইউ ফাইন্ড আউট এন অ্যাকোমোডেশন আউটসাইড? নো মহারাজ, অ্যাকচুয়ালি আমি ট্রাইও করিনি। ওখানে দিব্যি আছি, খুব আনন্দে আছি, ঠাকুরের সব কাজ করছি, আর বাকি টাইম অফিসে আছি। তারপরে একদিন কৈলাসানন্দজি মহারাজ বলছেন, ইউ সি ইউ স্টে সো ফার আউটসাইড, সো ফার অ্যাওয়ে, উই হ্যাভ টু কল ইউ নাও এন্ড দেন, হোয়াই ডোন্ট ইউ কাম নিয়ার বাই? তো ওনার সামনে একটা রুম ছিল যেখানে নূতন ব্রহ্মচারী যারা আসবে তারা থাকবে, সেখানে আমাকে থাকতে দিয়েছে। আবার একদিন আমাকে বকেছেন, এই ইউ আর নট ওয়ারিং ধুতি while going to the temple. মহারাজ, আই ডোন্ট নো ওয়ারিং ধুতি, আমি জীবনে কোনো ধুতি পরিনি। ও ইউ ডোন্ট নো ওয়ারিং ধুতি? নো, ইউ মাস্ট ওয়ার, আই উইল গিভ ইউ। তখন এক ধুতি দিলেন, আরেকজনকে বলে এটা জামা তৈরি করে দেবো। ব্রহ্মচারী ড্রেস হয়ে গেল। তো যখন আশ্রমে থাকছি, ব্রহ্মচারী হিসেবে থাকছি, আবার সারাদিনে বাইরে থাকছি, এরকম ডবল রোল হয়েছে। পূজ্য মহারাজের জন্য তখন এই মেড্রাস মঠে এটা খুবই মানে একটা গোল্ডেন পিরিয়ড। এত সাধুরা আসতো মেড্রাস মঠে, কত সিনিয়র স্বামী যারা দেশ বিদেশ থেকে আসতো, তাদেরকে রিসিভ করা, তাদেরকে সেন্ড অফ করা, সব আমার ডিউটি হয়ে গেছিলো, সব ডিউটি আমার। এরকম করে আমি ওদেরকে করছি। পূজ্য তপস্যানন্দজি মহারাজ, ওনাকে আমি রিসিভ করব, ওনার আমি সেবা করব, ওনাকে দেখব, আমি হস্ট। এখন 6 মাস পরে যখন তপস্যানন্দজি মহারাজ অধ্যক্ষ হলেন, তো উনি তো বলতে পারছেন না আমি ওনার হস্টকে কেমন বলবে তুমি চলে যাও। তো তারপরে আরও 6 মাস থাকলাম, মানে পুরো 1 বছর আমি মেড্রাসে থাকলাম। তো ওখানে আমি দেখলাম মহারাজের খাওয়াটা ঠিক হচ্ছে না। রাত্রে নাইট ক্লাসের পরে একা সব এরকম পড়ে থাকে, খাওয়া নিজের মতো নেন। তো আমি নিজে ভলেন্টিয়ার করলাম, ওনাকে খেতে দিতাম, ভালো করে বলতাম এটা খান। এই করে আমাদের মধ্যে এত ভালোবাসা হয়ে গেছে। উনি অপেক্ষা করে থাকতেন সন্ধ্যাবেলা আমি আসবো, সেই আবার ওনাকে প্রথম রিপোর্ট করতে হবে। সন্ধ্যাবেলা এসে গেছি, তারপরে উনি স্পেশালি আমার জন্য প্রসাদ রেখে দিতেন, সেটা দিতেন। একদিন দেরি হয়ে গেছে তো খুব রেস্টলেস হয়ে গেছেন। তো আমি বললাম এরকম করে ট্রাফিকে ফেসে গেছিলাম। তো উনি বললেন না, ইউ শুড হ্যাভ ইনফর্ম। খুবই মানে চিন্তিত হয়ে গেছেন। 6 মাস পরে ওনার ট্রান্সফার হয়ে গেল বেলুমঠ, ট্রেজারার হিসাবে চলে এলেন। 22 সেপ্টেম্বর 1971 উনি ওখান থেকে বিদায় নিলেন। বিদায়ের সময় তো কত ভক্তরা এসছে, কেন ওখানে উনি 27 বছর ছিলেন, সুতরাং অনেক ভক্ত এসছে, সারাদিন মঠে এরকম ছিল। তারপরে উনি যখন প্লেনে বসলেন, সেখান থেকেই উনি হাতটা নাড়ছেন, এই করে চলে গেলেন। তারপরে উনি তো চলে গেলেন ওখানে বেলুমঠে। এরপরে তো আমার সঙ্গে কানেকশন শুধু লেটার্স মাধ্যমে। উনি নিজে অনেক চিঠি আমাকে দিতেন, নিজে থেকে দিতেন। তারপরে আমি 75-তে শুনলাম উনি যখন ট্রেজারার ছিলেন তখন তো চিঠি দিতেন, আমিও চিঠি দিতাম, ঠিক আছে। আমি তো তখন জয়েন করিনি, জয়েন করব বাইরে চাকরি করছি। তো উনি মাঝে মাঝে খুব ইন্সপায়ারিং লেটার দিচ্ছেন। তারপরে যখন শুনলাম কি উনি ভাইস প্রেসিডেন্ট, আমি ভাবলাম বাবা রে, ভাইস প্রেসিডেন্ট, উনি তো কত বিজি, সারা পুরো পৃথিবীর ভাইস প্রেসিডেন্ট, আর ওনাকে আমি কেন ডিস্টার্ব করো চিঠি দিয়ে। সুতরাং আমি চিঠি লিখলাম না। তারপরে উনি চিঠি লিখলেন আমাকে 24 এপ্রিল 1975। লিখছেন, ডিড ইউ টেক অ্যান ওথ দ্যাট ইউ উইল নট রাইট টু মি টিল ইউ গেট রিপ্লাই অফ ইউর লেটার? বলে
তুমি কি সংকল্প করেছিলে যে যতক্ষণ না আমি তোমাকে চিঠি দেবো ততক্ষণ তুমি আমাকে চিঠি দেবে না? আমাকে বলছেন এরকম কি সংকল্প করেছো? তারপরে বলছেন, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ এভরি ডে দো আই কুড নট রাইট টু ইউ। আমি প্রতিদিন তোমার জন্য ভাবছি, যদিও আমি লিখতে পারি না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ভাইস প্রেসিডেন্ট আমার জন্য ভাবছেন! বাবা রে বাবা, এত মানে এত ভালোবাসা, সামনে থেকে এনে চিঠি এরকম করে দিচ্ছেন। তারপরে আমি মার্চ মাসে 2 মার্চ ঠাকুর তিথি পূজার একদিন আগে আমি বেলু মঠে জয়েন করেছি, রামকৃষ্ণ মিশন জয়েন করেছি। তখন উনি সাউথ ইন্ডিয়া ট্যুরে ছিলেন। সো সাউথ ইন্ডিয়া ট্যুর থেকে উনি ফিরলেন 4 মে 1976, বেলু মঠে ফিরলেন। যেদিন ফিরলেন সেই দিনে আমি প্রণাম করে বললাম, মহারাজ আমি এট লং লাস্ট আই হ্যাভ জয়েন্ড বেলু মঠ রামকৃষ্ণ মিশন জয়েন করে। উনি এত খুশি হলেন, এত খুশি হলেন, তো মনে হলো যেন শুধু আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে না, ওনার স্বপ্নটা পূর্ণ হয়েছে। এত খুশি হলেন, ও ইউ জয়েন, ভেরি গুড ভেরি গুড। এখন উনি চাইছেন আমি প্রতিদিন ওনার কাছে যাই, তো কোনো না কোনো বায়না করে, আচ্ছা ক্যান ইউ ব্রিং লিটল চরণামৃত ফর মি? তো আমি চরণামৃত নিয়ে দিতাম। তারপরে আমি মঠ অফিস আমাকে পোস্টিং করা হয়েছিল, তো সেখান থেকে বার্লি ওয়াটার নিয়ে ওনাকে দিয়ে দিতাম। এরকম করে ওনার কাছে যাওয়া হতো। তারপরে আমি 25 মে 1976 দিনে আমাদের পিপিটিসি, ওই পিপিটিসি আমি নাম দিয়েছি ওটা পিপিটিসি, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার। তো এই যে আমরা কয়েকজন ব্রহ্মচারী ছিল, আগে তো ব্রহ্মচারীদেরকে পাঠিয়ে দিতে হতো, কিন্তু প্রথমবার আত্মস্থানজি মহারাজ এরকম করলেন, তখন উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তো আমরা সব ওখানে 15-20 এরকম ব্রহ্মচারীরা ওখানে সমবেত হয়েছি। আমাদের কোনো পোস্টিং করা হয়নি, আমাদের ক্লাস চলছে, এসব চলছে, রুটিন আছে একটা। তো ওদেরকে নিয়ে আমি মহারাজের কাছে গেলাম। মহারাজ সবাইকে কাপড় দিলেন এবং কাপড় গিফট দিয়ে উনি খুব ভালো ভালো কথা বললেন। ওই কথাগুলো এই যে নূতন ব্রহ্মচারীদের জন্য খুবই দরকার তা নয়, আধ্যাত্মিক জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট কথাগুলি উনি বলেছেন। সেইগুলো ওই যে বইটা আছে, পুজনি মহারাজের বইটা আজকে পাবেন আপনি, তো আপনারা পাবেন। ওই বইতে এই টকটা দেওয়া হয়েছে, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। উনি যে বলেছিলেন, তারপরে আমি ওটা নোট করে নিলাম, নোট করে ওনাকে শোনালাম, শুনিয়ে উনি এডিট করলেন, তো ওই ইংলিশের বেসিসে বাংলা হয়েছে। তো ওটা খুবই ভালো। এখন উনি বলেছেন আমাকে সেবক হিসাবে রাখবেন, কিন্তু আত্মস্থানজি বলছেন না, তোমাকে আমি পোস্টিং করে দেবো বাইরে। আত্মস্থানজির পোস্টিং দেখতেন তখন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। 14 জুলাই 1976 এর কথা, হঠাৎ আত্মস্থানজি মহারাজ আমায় ডাকলেন, জাস্ট নাও গো অ্যান্ড রিপোর্ট এজ সেবক অফ কৈলাসানন্দজি মহারাজ, হিজ হেলথ ইজ নট গুড। ওনার হেলথ খারাপ হয়েছিল বলে আমাকে তখনই ওখানে পাঠিয়ে দেওয়া হলো এজ এ সেবক। আমি গিয়েই মহারাজকে প্রণাম করে বলেছি, মহারাজ আই হ্যাভ বিন অ্যাপয়েন্ট, এরকম করে আমাকে বলা হয়েছে সেবক হিসাবে। মহারাজ খুবই খুশি হলেন। তারপরে আমি দেখলাম কয়েকদিন তো দেখলাম কি মহারাজ যাচ্ছেন, একদিন দেখলাম কি মহারাজ মন্দিরে, ওনার তো রুটিন ছিল ভোর 3টায় উঠে যেতেন, তারপরে ওই এখানে গর্ভ মন্দিরে গিয়ে বসতেন, তারপরে ওখানে অনেক ঘন্টা জপ টপ করে একটু আসতেন, এসে একটু মিশ্রি জল না ডাব জল খেতেন, একটুখানি সব স্তোত্র পাঠ এইসব পাঠ করে আবার যেতেন, আবার গৌর মন্দিরে বসতেন। তারপরে 8:30 9টা নগদে এসে তারপরে উনি টিফিন খাতেন। টিফিনও ওইরকম ফল প্রসাদী বেশিরভাগে খাওয়া ওনার, ফল আর মিশ্রি জল এইসব খেতেন। তো এটা ওনার যে রুটিন ছিল, সারাদিন জপ করে, সন্ধ্যাবেলাও গর্ভ মন্দিরে গিয়ে জপ করতেন। তো দেখলাম সেদিন জপ করতে গেলে, যে মন্দিরে গেলেন না, খুব উইক ফিল করছেন। এরকম তো কোনোদিন হয় না, আমি তো মেড্রাসেও দেখেছি উনি খুব রুটিন ছিলেন। তো যখন দেখলাম কি মন্দিরে যেতে পারছেন না, আমার মনে লাগলো না কিছু গোলমাল আছে। তৎক্ষণাৎ আমি ডক্টরদেরকে খবর দিলাম। ধ্রুব মহারাজ সেক্রেটারি ছিলেন তখন, উনি সেক্রেটারি প্রথম থেকেই ছিলেন, কোনো সেবক ছিল না, আমি সেবক হলাম। তো আমি তখন একটা সব ডক্টরদের, আমাদের ডক্টর মহারাজকে বললাম। ডক্টর মহারাজ এলেন,
ওরা এসে বললেন 8 ঘন্টার মধ্যে উইদিন হাফ এন আওয়ার ইউ হ্যাভ টু বি রেডি টু গো টু সেয়াপ্রিস্টান হসপিটাল। মহারাজকে বললাম মহারাজ কিছুতেই যাবেন না, বললেন আমি হসপিটাল যাব না, আমার কিছু হয়নি, শরীরটা একটু দুর্বল হয়েছে, রাঁচিতে যাব ভালো হয়ে যাবে, রাঁচি গেলাম অথবা কাশি যাব ভালো হয়ে যাবে, আমি যাব না। পূজনীয় প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ প্রেসিডেন্ট মহারাজ নিজে এলেন, ওনাকে খুব করে বোঝালেন, বলে না না আমার কিছু হয়নি, ওই রাঁচি যাব সব ঠিক। বলে আপনি একবার সেয়াপ্রিস্টান যান, চেক আপ করিয়ে নেন, তারপরে রাঁচি যাবেন, কাশি যাবেন, সব ব্যবস্থা আমরা করা হবে, কিন্তু আপনার আপনি চেক করিয়ে নেন, চেক আপ করিয়ে নেন, এরকম করে বুঝালেন। এখন 8 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি গুছাগুছি করে আমরা চলে গেলাম সেয়াপ্রিস্টানে। তো সেয়াপ্রিস্টানের কেবিন নাম্বার ছিল, যে কেবিন ছিল ওখানে একটা জায়গা ছিল, সেখানে ঠাকুরমা স্বামীজির ছবি রাখলাম। আমি সঙ্গে লাস্ট মিনিটে মহাপুরুষ মহারাজের ছবিও নিয়ে গেছি। তারপরে ওখানে গিয়ে মহারাজকে বললেন, দেখুন মহারাজ, মহাপুরুষ মহারাজও আপনাকে দেখবার জন্য এখানে চলে এসছেন। দেখে এত খুশি, ও মহাপুরুষ মহারাজ চলে এসছেন, মহাপুরুষ মহারাজ চলে, এই ছোটটুকু জিনিস করেছি মনে রেখে খুব খুশি, ও মহাপুরুষ মহারাজ এসে গেছে। তো এত সরল ছিলেন। তো এরপরে আমাকে বললা হলো যে, তারপরে আমি বললাম একটা কথা হচ্ছে 8 অগস্ট 76-এ বললাম, 10 অগস্ট 76-এ ওনার অপারেশন ঠিক হয়েছে, 3/4 স্টমাক বাদ দিতে হবে, ক্যান্সার হয়ে গেছে। তো 10 তারিখে অপারেশন হবে, 8 তারিখে আমি এমনি গেছি সে অপারেশন। হ্যাঁ, তার আগে এমন হয়েছে কি আমাকে বলা হয়েছে ব্রহ্মচারী থাকতে পারবে না, সে অপারেশন হসপিটালে থাকতে পারবে না, আমাকে পাঠিয়ে দিয়েছে। উনি অনেক বললেন কি না না ওকে থাকতে দাও, ওকে থাকতে দাও, কিন্তু ওরা বললেন না, নিয়ম অনুযায়ী থাকতে পারবে না, আমাকে পাঠিয়ে দিলেন। তো আমারও খুব ইচ্ছা ছিল মহারাজের কাছে থাকবো। তো যাই হোক, এখানে আমি পুরনো ঠাকুর মন্দিরে বসে প্রার্থনা করতাম, জপ করতাম, এইভাবে টাইম বার করছি। তো তখন ওখান থেকে 8 অগস্টে যখন গেছি, 10 তারিখে ওনার অপারেশন হবে, তার 2 দিন আগে আমি বললাম, মহারাজ পূজনীয় গীতানন্দজি মহারাজ এরা সব বলছে তুমি কি হে সেবা করলে, মহারাজকে একেবারে হসপিটাল পাঠিয়ে দিলে, এমনি মজা করে বলছি। তো উনি বলছে ওরা কি জানে, আরে ওরা আগে থেকে তোমাকে দিল, যদি দিত তাহলে হসপিটালে আসতেই হতো না। এরকম করে বলছেন। আর 10 তারিখে অপারেশন হয়ে গেল। ফর্চুনেটলি ঠাকুরের কৃপায় এই অপারেশন ভালো হয়েছে, উনি বেঁচে গেছেন, বেঁচে উঠেছেন। যদিও ডক্টররা বলেছিল কি খুবই মেজর অপারেশন হয়ে গেছে। 11 অগস্টে আমাকে ফোন করেছে, তখন যিনি জিএস মহারাজ ছিলেন, বলে দেখ ওখান থেকে যেই ওনার মানে কনসিয়াসনেস ফিরেছে, উনি বলছেন না ওকে আনতে হবে, ওকে আনতে হবে। এত উনি পারসুয়েট করছেন, শেষে ওরা একটা অ্যাকসেপশন নিল, ঠিক আছে ওকে থাকতে দেওয়া হবে এখানে। তারপরে আমাকে বলা হলো তোমাকে সেয়াপ্রিস্টান যেতে হবে। আমি গিয়েছি। আমি রাত্রে থাকতাম আর দিনের বেলা ধ্রুব মহারাজ থাকতেন, এরকম হয়েছে। আর তো সেয়াপ্রিস্টানে যখন ছিলাম, আমি দেখলাম ওই অবস্থায় যখন উনি এত কষ্ট পাচ্ছেন, তার মধ্যে উনি জব করার চেষ্টা করছেন। শুধু 3 দিন হয়েছে ওনার অপারেশনে। 3 দিন পরে আমি দেখছি, আমি তো রাত্রে ওখানে ওনার রুমেই থাকতাম, একটা বেঞ্চি ছিল সেখানে বসে থাকতাম, ঘুমাতাম, মানে শুয়ে থাকতাম, কিন্তু ঘুমাতাম না। কেন আমার এটা ভয় থাকতো উনি ইউরিন পট চাইবেন, কিছু চাইবেন, আমি তখন এই ঘুমাবো তো ঠিক নাই। আর উনি আমাকে জিজ্ঞেস, এই তুমি ঘুমাও না কেন, যখনই দেখি আমার কিছু দরকার তুমি জেগে আছো। তো সেটা ঠাকুরের কৃপায় আমি জেগে থাকতাম। তো ওনাকে যা দরকার হবে সে দেবো। একদিন রাত্রে আমি দেখছি একজন নার্স এসছে, ওর টেম্পারেচারটা নেবে, ওদের জাস্ট নোটিং করতে এসছে, নার্স এসছে রাত্রে, হয়তো 1টা না 2টো নাগাদ এসছে। কৈলাসানন্দজি মহারাজ কি করছেন নাকি, নার্সকে বলছে ডোন্ট টক, গুরু মহারাজ স্ট্যান্ডিং দেয়ার। শ্রী রামকৃষ্ণ উনি ঠাকুরকে দেখছেন, গুরু মহারাজ স্ট্যান্ডিং দেয়ার। নার্স তো ঘাবড়ে গিয়ে পালিয়ে গেছে। নার্সকে বলছে ডোন্ট টক, গুরু মহারাজ স্ট্যান্ডিং। দেখুন 3 দিন হয়েছে অপারেশনে, এখনো অ্যানেস্থেসিয়া পুরো ইফেক্ট যায়নি, কিন্তু উনি সবসময় জব করার চেষ্টা করছেন ওই অবস্থায়, আর ওনাকে ঠাকুরের দর্শন হচ্ছে। বলছি গুরু মহারাজ স্ট্যান্ডিং দেয়ার। এরকম ওনার এই
যেটা স্পিরিচুয়াল হাইট কত ছিল সেটা বোঝা যায়। তারপরে ওখানে বলেছি আমি, উনি অনেক কথা তখন বলতেন কি দেখো মাস্টার মহাশয় কত বিনয় ছিল। আমার যখন সন্ন্যাসের পরে মাস্টার মহাশয় আমাকে প্রণাম করেছেন, যদিও আমি ওনাকে এত সম্মান দিই, মাস্টার মহাশয় উনি খুব সম্মান দিতেন, তবুও মাস্টার মহাশয় বলছেন না আপনি সন্ন্যাসী, আমি আপনাকে প্রণাম করব। এসব কথাগুলো উনি বলেছেন। আর অনেক কথা যেতে দিতে হচ্ছে। তারপরে 20th অক্টোবর 16th অক্টোবর উনি বেলু মঠে ফিরে এলেন। উনি খুব খুশি মঠে ফিরে। তারপরে তার আগে ওই অবস্থায় ওনার কীরকম হিউমারাস একটা ছিল, হিউমার টেম্পারামেন্ট ছিল। উনি ডক্টরদের ডক্টরকে বলছেন এই গয়নাগুলো কবে বার করবেন। গয়নাগুলো মানে নাকে টিউব ছিল, এখানে টিউব ছিল, এখানে টিউব ছিল, এসব দিয়েছিল তো অপারেশনের পরে। বলে এই গয়নাগুলো কবে বার করবেন। ডক্টর হেসে বললেন ভালোই তো লাগছে গয়নাগুলো, থাক না। না 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 বলে অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, ঠিক আছে 2 দিন পরে বার করে দেব। তারপরে কৈলাসজি মা ডক্টরকে বলছে দেখুন লোকে বলে আমি কাট কথা বলি, তো আপনি কিছু মনে করবেন না। তো ডক্টর বললো এখনো তো আমি ওই পরিচয় পাইনি আপনার, কি আপনি কাট কথা বললেন। তো নিজেই এত সরল, নিজে বলছি না আমি কাট কথা বলি, নিজে বলছি। যাই হোক 16 অক্টোবরে উনি ফিরে এসছেন বেলু মঠে। তারপরে 20th অক্টোবরের কথা, 20th অক্টোবরে পূজনী গোপেশ মহারাজ এসছেন ওনাকে দেখতে। তো গোপেশ মহারাজ জিজ্ঞেস করছেন কেমন আছেন। এই ভালো মন্দ মিশিয়ে আছি, জব করতে পারি না। আমি দেখছি উনি সবসময় জব করছেন, জব করতে পারি না, মানে ওনার যা হিসাবে যা জব করতেন সেটা হয়তো পারেন। তো গোপেশ মহারাজ ছোট ছেলেটা কি জব করে নাকি, আপনি শিশুর মতো থাকবেন, আপনি শিশু মতো থাকবেন বা ঠাকুরকে ডাকবেন, জব করার কি দরকার, ছোট শিশুরা কি জব করে। তারপরে বলছে আপনি শরণাগত হয়ে যাবেন ঠাকুরকে, ওইভাবে থাকবেন। আর পূজ্য অপূর্বানন্দজি আমাকে বলছেন ইউ আর ভেরি ফর্চুনেট, ওনাকে মহারাজকে বলছেন দিস বয় ইজ ভেরি ফর্চুনেট, আপনার সেবা করছে, আপনার সেবা করছে। তো মহারাজ বলছেন আই এম ভেরি ফর্চুনেট দ্যাট হি ইজ সার্ভিং মি। তো আমাকে অপূর্বানন্দজি বললেন তুমি এখন ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড নাও, after 50 years you will understand how fortunate you were in serving Maharaj. তো আজকে আমি একটু বুঝছি কি মহারাজের সেবা করার যে একটা বড় সুযোগ হয়েছিল ঠাকুরের কৃপায়, এটা বুঝতে পারছি। তারপরে তো আত্মসান বললেন যখন ওরা শরীর ভালো হয়ে গেল, তো উনি বললেন কি না তোমাকে এখন পোস্ট করে দেবো বাইরে। মহারাজ বলছে না 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 ওকে পোস্ট করবে না, ওকে থাকবে না। বলে আপনার শরীর এখন ভালো হয়ে গেছে, আর যে দিন ঠিক হলো উনি বারাসাতে দীক্ষা দেবেন, প্রথম দীক্ষা হসপিটালে কিউরার পরে। বাস বলেন এখন দীক্ষা দিচ্ছেন, এখন বলতে পারবেন না কি আমার শরীর ভালো নেই। আমার পোস্টিং হয়ে গেল। মহারাজের খুবই কষ্ট হলো, মানে আমারও খুব মনে কষ্ট, আমিও ছাড়তে চাইছি না, উনি ছাড়তে চাইছেন না আমাকে, তবুও রাঁচি যেতে হলো। 28 জানুয়ারি 1977 আমি যাব। মহারাজ অনেক আমাকে উপদেশ দিলেন কিভাবে থাকতে হবে কি না, বলে আমি তো অনেক চেষ্টা করলাম তোকে রাখবার, যাই হোক। তারপরে উনি ভাইস প্রেসিডেন্ট, উপরে থাকতেন যে ট্রাস্টিজ বিল্ডিং আছে সেখানে উপরে প্রথম রুমটা থাকছিল গীতানন্দজি, সেকেন্ড রুমে উনি থাকতেন, থার্ড রুমে আমি আর ধ্রুব মহারাজ থাকতেন, ফোর্থ রুমে চিন্তার মহারাজ থাকতেন, উপরে ট্রাস্টিজ বিল্ডিং। আর নিচে কার এসছে আমাকে, আমি যাব রেলওয়ে স্টেশনে, ওখান থেকে রাঁচি যাব। মহারাজ ভাইস প্রেসিডেন্ট হয়ে নিচে এলেন, কার অব্দি এলেন, আমাকে আর যে জয় দেওয়া হবে আমাকে বিদায় দিলেন। আর বিদায় দেওয়ার সময় বললেন চিঠি দেবে, আর যদি চিঠি না দিই তা আবার উনি চিঠি দেবেন, প্লিজ ডোন্ট বি সাইলেন্ট ফর মান্থস টুগেদার, ডোন্ট বি সাইলেন্ট, আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউর লেটার। ভাইস প্রেসিডেন্ট, আর আমি ওখানে গিয়ে অনেক রকম কাজ আমার ওখানে করতে হয়েছিল রাঁচিতে, তো সুতরাং আমি রেগুলার দিতে পারছি না, কিন্তু উনি আমাকে মনে রেখে চিঠি দিচ্ছেন। মানে কত সরল, কত মহান
ওনারা এ বলতে হবে ভাইস প্রেসিডেন্ট হয়ে হিসাবে ওনার কোনো ইগো নাই। ডোন্ট প্লিজ বি সাইলেন্ট ফর মান্থস টুগেদার, আই শুড লাইক টু হ্যাভ ইয়ার গুড নিউজ অকেশনালি। এটা 12/5/77 কথা চিঠি লিখছেন। আর 21 তারিখে ফেব্রুয়ারি তার আগে চিঠি দিয়েছেন আমাকে। I was also feeling sad when you started for Ranchi, but did not express it at all. I did not express it at all, but I felt sad when you started for Ranchi. I was sometimes so unjust and inconsiderate, but you were always above those things. Vice President হয়ে এরকম আমাকে লিখছেন কি I was inconsiderate, অথচ উনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত আমাকে মনে রেখেছেন, আশ্চর্য ব্যাপার। তারপরে 2 অগস্ট 77 উনি আমাকে চিঠি দিলেন কি তোমার সঙ্গে দেখা করবার খুব আমার ইচ্ছা আছে, তো যদি আমরা যাচ্ছি লখনৌ ভায়া রাঁচি পাটনা, ওই ফ্লাইটটা রাঁচি পাটনা হয়ে যাবে, তো রাঁচিতে 10 মিটার হল্ট 15 মিটার হল্ট আছে, সেখানে তুমি যদি রাঁচি এয়ারপোর্ট আসতে পারো তাহলে তোমার সঙ্গে দেখা হবে, দেখা করার আমার খুব ইচ্ছা। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মাঝ লিখছেন। আমি তখন আমার সেক্রেটারি মহারাজকে বললাম, আনন্দ মহারাজকে, তো উনি এলেন, এয়ারপোর্টে গেলাম, উনি প্লেন থেকে নামলেন, স্পেশাল পারমিশন পাওয়া গেল, 15 মিনিট ওনার সঙ্গে ছিলাম। কি কত আশীর্বাদ দিলেন, আর কত উপদেশ দিলেন, গিফট দিলেন, পেন, এইসব হয়েছে। এটা হলো অলমোস্ট বলতে পারেন আমার লাস্ট মিটিং ওনার সঙ্গে। 16 ডিসেম্বর 78-এ আপনি শুনেছেন মহাসমাধি হওয়া তার আগে 2-3 মাস আগেই উনি সেবা প্রতিষ্ঠানে যখন অ্যাডমিট হলেন, শুনলাম আবার সেবা প্রতিষ্ঠানে অ্যাডমিট হয়েছেন, খুবই শরীর খারাপ। তো আমি তখন রাঁচির আমার মহন্ত মহারাজকে বললাম কি আমাকে একটু মহারাজের কাছে যেতে হবে। তো গেলাম মহারাজের কাছে। আমি ভাবলাম হয়তো একটা লাস্ট মিটিং, মহারাজকে খুবই মহারাজের শরীর খারাপ হয়ে গিয়েছিল, মহারাজকে প্রণাম করলাম, মহারাজ খুব আশীর্বাদ দিলেন আমাকে, সেই আশীর্বাদই আমার সম্বল আছে। তারপরে তো শুনলাম 16 ডিসেম্বর 78, তো সেদিন তো যেতে পারলাম না ওই সময় কেন, কিন্তু তারপরে ওই ওনাকে ওই স্মরণ মনন করেই ওনার স্মৃতিগুলো আমি রাখি। 1-2 কথা যেটা বাদ হলো, উনি বলতেন স্পিরিচুয়াল লাইফ ইজ ফুল অফ ব্লিস, বলে মজার জিনিসটা বলতে হবে না। উনি উদাহরণ দিলেন, আমি যখন বলরাম ভবনে একবার গেছি, রাজা মহারাজ খুব ফুষ্টি নাস্তি করছেন, খুব হাসছেন, আর কত গল্প করছেন। তারপরে রাজা মহারাজ দেখলেন কৈলাসেন মহারাজকে, তখন তো উনি জয়েন করেন নাই। মহাশয় এটা কি আপনার ফার্স্ট মিটিং? তো কৈলাসেন না না, এর আগেও আপনার সঙ্গে দেখা হয়েছে। বাঁচলাম বাবা, নাহলে আপনি ভাবতেন এই কি রকম সাধুকে দেখতে এসছি, এরকম ফুষ্টি নাস্তি করছে, এরকম করে গল্প করছে। তো উনি বলতেন রাজা মহারাজ এরকম গল্প করতেন, খুবই ফুষ্টি নাস্তি করতেন, আনন্দে থাকতেন। তো এই যে স্পিরিচুয়াল লাইফের যে ব্লিস অ্যাসপেক্টটা যেন আমরা না ভুলি, আর সেটা আমি দেখেছিলাম। উনি যখন 4-5 ঘন্টা গর্ভ মন্দিরে জপ করে আসতেন, তো 9টা 9:30 জগৎ উনি টিফিন খাচ্ছেন, এই ফল প্রসাদ এসব খাচ্ছেন, পুরো চেহারাটা ওনার এত লাল হয়ে গেছে, আর এত তখন আনন্দ যেন উঠলে পড়ছে, আনন্দ মানে ভিতরে রাখতে পারছে না, উঠলে পড়ছে। আর এত ভালো ভালো মানে গল্প তখন ছাড়ছেন, খুব হাসছেন। তার মানে ভজনানন্দ কাকে বলে, ভজনানন্দের টেস্ট পেয়েছেন উনি। এই ভজনানন্দ কাকে বলে সেটা ওনাকে দেখে তখন বোঝা যায়, স্পেশালি যখন উনি ওই রকম 4-5 ঘন্টা জপ করে আসছেন, অত আনন্দে আছেন, আনন্দে সামলাতে পারছেন না। এই একটা ওনার কাছে শুনেছিলাম। আর একটা জিনিস, তখন যখন ম্যাড্রাস মঠে ছিলেন, তো প্রত্যেক সানডেতে ওনার ডিসকোর্স হতো, তো হোলি মাদারের উপরে। একবার ওই ওনার লেকচার হচ্ছে, তখন ওর মধ্যে একটা কথা বললেন কে, ইংলিশে লেকচার দিতেন, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল ইউর প্রবলেমস, জাস্ট রিড পেজ নাম্বার 29 অফ 10 পেক হোলি মাদার। এই কথাটা বললেন, ইউ উইল গেট সলিউশন অফ অল ইউর প্রবলেমস, জাস্ট রিড দ্য পেজ নাম্বার 29। তখনকার পেজ 29 ছিল বোধহয়, আমি ঠিক জানি না, পেজ নাম্বার মনে নেই, অফ 10 পেক হোলি মাদার।
যেই লেকচারটা শেষ হলো, আরে বাবা, প্রবলেম তো সকালেই থাকে, আমারও তো অনেক প্রবলেম ছিল, তো খুব ভালো, প্রবলেম সব সলভ হয়ে যাবে। তো গেলাম, 10 পে কলি মদর আমার কাছে ছিল, গেলে 10 পে কলি মদর খুললাম, উনি যে পেজ নম্বর বলেছে সে পেজ নম্বর খুললাম, ওই পেজে লেখা আছে 10 পে কলি মদর, হোলি মদের কথা, the easiest and the best way of solving all the problems of life is to take the name of the Lord of Sri Ramakrishna in silence. তো এটা উনি বলেছেন যে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। এখন বুঝলাম উনি বলছেন। তো যাই হোক, ওই অনুযায়ী জব করতে চেষ্টা করলাম। আরও কয়েকজনকে বলেছিলাম কি জব করতে, ওরাও লাভ পেয়েছে, বেনিফিট পেয়েছে। তো আমি যখন জয়েন করলাম ওনার সেবক হিসাবে, যখন উনি সেবা প্রতিষ্ঠানে আছেন, তখন ওনাকে বলেছিলাম কি এইভাবে আপনি বলেছিলেন, তখন এই বইটা আমি সবাইকে দিয়েছি আর এসব কথা বলেছি। বলে ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর রাইট। তো হোয়াট ইজ দ্যাট সেন্টেন্স, প্লিজ স্পিক দ্যাট সেন্টেন্স। উনি আমার কাছে ওই সেন্টেন্সটা শুনতে চাইছেন, তখন হসপিটালে। তো আমি তারপরে বলবো, আবার রিপিট করব, the easiest and the best way of solving problems of life is to take the name of the Lord of Sri Ramakrishna in silence. Yes, 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 very true, very true. ওনার মনের কথা তো, উনি সবসময় জব করছেন, ওনার মনের কথা, yes, yes, very true, very true. আবার মাঝে মাঝে এই শোনো শোনো, ওই সেন্টেন্সটা বলো তো। আবার আমি বলবো, the easiest and the best way of solving problems of life, all the problems of life, is to take the name of the Lord of Sri Ramakrishna in silence. এই যে এত গুরুগত প্রাণ কৈলাসানন্দজি মহারাজ, আর এত জব করতেন, এত সাধন ভজন করতেন, আর ওনার লাইফটা একটা আলাদা লাইফ, কিন্তু ভেরি ইন্সপায়ারিং লাইফ। তো আমি ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম করে প্রার্থনা করি যেন আমরাও মহারাজের এত যে গ্রেট কোয়ালিটিস, তার মধ্যে কিছু কোয়ালিটি আমাদের মধ্যে আসতে পারে, ওই রকম প্রার্থনা ওনার চরণে করি, ওনার চরণে প্রণাম করি। আপনাদের সকলের মধ্যে যে দিব্য তত্ত্ব রয়েছে তাকে প্রণাম করে আমার বাণীটা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।